রঘু পেশায় একজন জেলে। সে প্রতিদিন সকালে বড় নদীর কিনারে যায় মাছ ধরতে, কিন্তু তার জালে অতটা মাছ ওঠে না। কম পরিমাণ মাছের জন্য প্রায় প্রতিদিনই তার স্বল্প আয় হয়। এই নিয়ে তার স্ত্রী অনুরাধার অভিযোগের আর শেষ নেই। ও বউ, এই নাও, বাজারে এনেছি। আজকে অনেক টাকার মাছ বিক্রি করেছি জানো। অতটুকু বাজার করে এমন কি উদ্ধার করলে শুনি? মাছ মাংস খাওয়াতে পারো না, আবার বলে অনেক টাকার মাছ বিক্রি করেছে। আহা, এভাবে বলছো কেন? আমার সামর্থ্য অনুযায়ী আমি তো তোমাকে ভালো রাখার চেষ্টা করছি। তাছাড়া বিয়ের সময় তোমার বাবা মাকে বলেছিলাম তো আমার আয় রোজগারের কথা, তখন তো তোমরাও কোনো আপত্তি করনি। তাহলে এখন কথায় কথায় এমন খোঁটা দাও কেন শুনি? দেখো লোকের কাণ্ড, ভালো মতো বউকে খাওয়াতে পড়াতে পারে না, অথচ বড় গলায় কথা বলে। বলি আরো অনেকেই তো মাছ মাংস শাকসবজির ব্যবসা করে গো। কই, তোমার মতো এমন হাবাতে সংসার তো কারো করতে হচ্ছে না। তোমায় আমি প্রাচুর্যের না রাখতে পারলেও আমি যে তোমায় ভালোবাসি গো বউ। এখন ভালোবাসা অর্থের কষ্টে থাকে না গো। ভালো মতো খাওয়াতে পড়াতে পারলে পড়াও, আর না হলে আমায় বাপের বাড়ি দিয়ে এসো। ওখানেই আমি রাজরানীর মতো ছিলাম। দরকার হলে বাবা আমার আবার বিয়ে দেবে, সুখে পরিবারে পাঠাবেন। তোমায় আমি 1 সপ্তাহের মতো সময় দিলাম। এর মধ্যে ভেবেচিন্তে কাজ করতে পারলে করো, না পারলে আমার সাথে সংসার করার স্বপ্ন বিসর্জন দাও। একটা কথা বলে দিলেই হলো নাকি? হ্যাঁ, টাকা কামানো কি চারটেখানি কথা? আর বিধাতা যদি না চান আমার উপার্জন বেশি হবে, তাহলে আমি কোত্থেকে অত টাকা কামাবো? হে বিধাতা, তুমিই দেখো, সংসারটা তুমি রক্ষা করো, সংসারটা তুমি রক্ষা করো। সংসারে এসব অশান্তি নিত্যদিনের ঘটনা, তবু সংসার টিকিয়ে রাখতে রঘুর চেষ্টার কমতি নেই। একদিন দুপুরে রঘু নদীর পাড়ের বড় গাছটার নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। আর ভালো লাগে না এই জীবন। আজ কতক্ষণ ধরে চেষ্টা করলাম একটু বেশি মাছ ধরার জন্যে, কিন্তু কিছুতেই করতে পারলাম না। সর্বসা করলে মাত্র 3টে মাছ ধরেছি। আজ নির্ঘাত বাড়িতে একটা কেলেঙ্কারি হবে। এদিকে বইয়ের বেঁধে দেওয়া 1 সপ্তাহের সময়সীমাও প্রায় শেষের দিকে। কি যে করি! আরে, ওটা কি ছিল? মনে হলো একটা একটা কিছু লাফিয়ে আবার নদীর ভিতরে ঢুকে গেল। যাই তো, কাছে গিয়ে দেখি। রঘু নদীর কাছাকাছি গিয়ে পাড়ে বসে অপেক্ষা করতে লাগলো, কখন আবার সেই অদ্ভুত দেখতে জিনিসটি লাফিয়ে নদীর মাঝখানে উঠে আসবে। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও নদী থেকে কিছু উঠে এলো না। রঘু বিরক্ত হয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে বলল, ধুর বাবা, স্পষ্ট দেখলাম একটা নদীর বুক চেয়ে কি যেন উঠে এলো, অথচ এখন সেটিকে আর দেখাই যাচ্ছে না। বিধাতাই জানেন কি ছিল সেটা। শুধু শুধু এতগুলো সময় নষ্ট করে এখানে বসে থাকা, এতক্ষণে আরো কয়েকটা মাছ ধরে ফেলতে পারতাম। যাই, আমি আবার কাজে লেগে পড়ি। এগুলো কি আবার? এই দুটো তোমার জন্য গো। তুমি আবার কে? আমি হলাম এই নদীর রাজকুমারী জলকন্যা। তোমাকে প্রায় প্রতিদিন আমি এখানে এসে মাছ ধরতে দেখি, কিন্তু
তুমি সব সময় কম মাছ ধরে মুখ কালো করে বাড়ি ফিরে যাও কেন গো? আমার এই কম উপার্জনের জন্যই তো আমার জীবনে যত সমস্যা। আমি কম মাছ ধরি বলে আমার স্ত্রী আমাকে ভালোবাসে না। তাকে আমি রাজরানীর হালে রাখতে পারিনি বলে সে আমাকে সময় দিয়েছে। এক সপ্তাহের মধ্যে যদি আমি নিজের অবস্থার পরিবর্তন না করতে পারি তাহলে সেই সংসার ছেড়ে চলে যাবে। এতদিনের সংসার আমার, অথচ এই তুচ্ছ একটা কারণে সে যদি এই সংসার ছেড়ে চলে যায় তাহলে যে লোকে আমায় চিচি করবে। তুমি এসব নিয়ে আর ভেবো না, এখন থেকে তোমার অভাব বলে কিছুই থাকবে না। তুমি এত নিশ্চিত হয়ে কী করে বলছো বলো তো? আজ পর্যন্ত কম চেষ্টা তো করিনি নিজের ভাগ্য ফেরানোর জন্যে, কিন্তু বিধাতা কখনোই আমার দিকে মুখ তুলে তাকাননি। বিধাতা এতদিন তোমার জীবনে কোনো সঠিক মাধ্যম পাঠায়নি বলেই তোমার আজ এই অবস্থা। ধরে নাও, এখন তোমার জীবনের সঠিক মাধ্যম হিসেবে আমি চলে এসেছি। এখন থেকে আমি প্রতিদিন তোমাকে নদীর গভীর থেকে বড় বড় মাছ ধরে এনে দেব। সেই মাছ তুমি সহজে বিক্রি করে লাভবান হবে। তবে একটা কথাই মাথায় রেখো, সংসারে সুখ আসে ঠিক মানুষের হাত ধরে। যার অর্থের লোভ বেশি সে কখনো সংসারের জন্য সুখ আনতে পারে না। তাই তোমার স্ত্রী যদি তোমার অর্থের জন্য তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাহলে তাকে বাধা না দেওয়ারই পরামর্শ আমার। না না, আমি ওকে অনেক ভালোবাসি। হয়তো এখন ভুল বোঝাবুঝি হচ্ছে, কিন্তু পরে ও ও আমার মূল্য ঠিকই বুঝতে পারবে। বেশ, বিধাতা তোমার মঙ্গল করুক। আমি আজ থেকে যে দুটো বড় মাছ দিয়েছি, আগে এই দুটো মাছ তুমি শহরে গিয়ে বিক্রি করে আসো। এরপর আগামীকাল থেকে আমি তোমাকে মাছ ধরায় আরও সাহায্য করব। এই দুটো মাছে কতটুকুই বা উপার্জন হবে আমার? তার চাইতে আরও দুটো মাছ এনে দাও না গো, তাহলে 4টে মাছ নিয়ে আমি শহরে বিক্রি করতে পারবো। এতে আমার ভালোই আয় রোজগার হবে। না, তোমাকে আমি এখন যা বলেছি তাই করো। যদি অতিরিক্ত লোভ করো তাহলে জীবনে কখনোই উন্নতি করতে পারবে না। আমি তোমাকে রোজ দুটো করেই বড় মাছ দেব, সেই দুটোই তুমি বিক্রি করবে। যদি নিজের লোভের ওপরে নিয়ন্ত্রণ রাখতে না পারো তাহলে আমি আর তোমাকে সাহায্য করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আর রাগ করো না। আমি আজ তাহলে এই দুটো মাছ নিয়ে চলে যাই। তার বেশ ভালোই উপার্জন হলো। এভাবে প্রায় প্রতিদিন জলকন্যার সাহায্যে রঘু একটু একটু করে তার মাছ ব্যবসায়ীর উন্নতি করতে লাগলো। ধীরে ধীরে রঘুর পরিবারে সচ্ছলতা ফিরে আসতে শুরু করলো। কিন্তু রঘু খেয়াল করলো তার স্ত্রী অনুরাধার চাহিদাও দিন দিন বেড়েই চলেছে। এছাড়াও তার নিজেরও অনুভব হতে লাগলো যে অল্প উপার্জনের ভিতরে মানসিক শান্তি সে পেত, সেটা এখন সে আর পাচ্ছে না। একদিন দুপুরবেলা রঘু অনুরাধার সাথে বসে খাচ্ছিল। হঠাৎ অনুরাধা তাকে বলে উঠল, কতদিন হয়ে গেল গো পাঁঠার মাংস খাইনি তো? হ্যাঁ গো, তোমার তো এখন রোজগার বেড়েছে, কাল মনে করে পাঁঠার মাংস নিয়ে আসবে তো। পাঁঠার মাংস কেন খেতে ইচ্ছা হয় তোমার? প্রতিদিনে তো হাঁস মুরগির মাংস খাচ্ছ। মাংস খেয়ে খেয়ে শরীরের কি অবস্থা করেছে দেখেছো? আমারও ইদানিং কাল রোগ শোক বাধা দিচ্ছে শরীরে। আগে শাক পাতা খেতাম, সেই ভালো ছিল। কি, তুমি আমায় এত বড় কথা শোনালে? আমি তোমার সাথে আর সংসার করব না। আগামীকালই বাবার বাড়ি চলে যাব। সামান্য একটা পাঁঠার মাংস খেতে চেয়েছি, তাতে এত বড় খোঁটা? আমি আর কিছুতেই এই সংসার করব না। জলকন্যা ঠিকই বলেছিল, তুমি আসলে কোনো কিছুতেই সুখী হতে পারবে না। আমারও এমন বউয়ের আর দরকার নেই যে স্বামীর চাইতে স্বামীর টাকা পয়সাকে বেশি ভালোবাসে। কাল তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে চলে যেও, আমি আমার স্বল্প আয়েই সুখে থাকব। পরদিন অনুরাধা রঘুর সংসার ছেড়ে চলে গেল। রঘু মনের দুঃখে নদীর কিনারায় বসেছিল। নদীর বুক চিরে সেই জলকন্যা বেরিয়ে এসে বলল, কি গো, তোমার বউ চলে গেছে? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছিলে। মেয়েটা কোনো কিছুতেই শান্তিতে থাকতে চায় না। এমন বইয়ের আমার দরকার নেই। এর চাইতে আমি কম উপার্জন করে একা একাই থাকবো, এই অনেক। মনে রেখো, টাকা পয়সা কখনো মানুষের জীবনে সুখ দিতে পারে না। সুখ হলো আপেক্ষিক বিষয়।
অল্প টাকার মধ্যেই সুখে থাকা মানুষের সর্বশ্রেষ্ঠ গুণ। তোমাকে অনেক ধন্যবাদ জলকন্যা। তুমি আমাকে এতদিন যে উপকার করেছো তার ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। চাষাবাদের কাজ শেষ করে আজ ঘরে ফিরতে অনেকটাই দেরি হয়ে যায় অর্জুনের। ঘর থেকে তার চাষের জমির দূরত্ব 3 কিলো। স্ত্রী নিয়ে তার ছোট্ট পরিবার, নতুন বিয়ে হয়েছে তার। ঘরের সামনে গিয়ে হাঁক ডাকে অর্জুন। কই গো নীরু, এক মগ পানি দাও তো। ঘর থেকে বেরিয়ে আসে এক অসম্ভব রূপবতী মেয়ে। ভাঙ্গা ঘরে যেন চাঁদের আলো ঝলমলে করে ওঠে। অর্জুন কিছুক্ষণ তাকিয়ে রয় নীরুর দিকে। কোন কপাল গুনে এসে এমন এক সুন্দরী বউ পেয়েছে ভেবে সে পুলকিত। এই নিন আপনার পানি। অনেকটা বিশুদ্ধ উচ্চারণে এই কথাগুলো বলে নীরু। অর্জুন দেখেছে তার স্ত্রী তার মতো অশুদ্ধ উচ্চারণে কথা বলে না। আপনার অনেক পরিশ্রম যাচ্ছে, তাই না? তা একটু যাইতেছে, তবে ব্যাপার না বউ, আমি ঠিক সামলাইয়া নিতে পারবো। নীরু মায়া চোখে স্বামীর পরিশ্রান্ত মুখের দিকে তাকালো। মনে মনে ভাবল, আহারে, তার কষ্টটা যদি একটু লাঘব করতে পারতাম। আপনি বসেন, আমি খাবার নিয়ে আসছি। তুমিও খাইতে বসো। আপনি খেয়ে নিন, আমি নয় পরে খাবো। অর্জুন খেতে শুরু করে। মনে মনে আবারও যেন নিজেকে ভাগ্যবান ভাবতে ভাবতে সে অন্যমনস্ক হয়ে যায়। সত্যিই কি তার সামনে বসে থাকা মেয়েটি তার স্ত্রী? আপনি ঘুমিয়ে পড়ুন, আমি চুলে হাত বুলিয়ে দিচ্ছি। নীরুর নরম আঙ্গুলের ছোঁয়ায় ঘুম এসে যায় অর্জুনের। মাঝরাত বিছানায় হাত রাখতেই অর্জুন নীরুর অস্তিত্ব টের পেল না। তার ঘুম ভেঙে গেল। হারিকেন জ্বালিয়ে সে আশেপাশে কোথাও নীরুকে দেখল না। এত রাতে কোথায় গেল সে? বাথরুমে যেতে পারে এই সন্দেহে কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু আধা ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও তার স্ত্রী আসলো না। অর্জুন বিছানা থেকে উঠে দাঁড়ালো। এরপর দরজার দিকে এগিয়ে গেল। সে বেরিয়ে পড়ল নীরুকে খুঁজতে। নীরু, এই নীরু, কোথায় তুমি? কিন্তু কোথাও নীরুর দেখা পেল না। অনেকক্ষণ হাঁটার পর অনেকটা ক্লান্তি আর চিন্তা তাকে ঘিরে ধরল। সে ধপাস করে বসে পড়ে একটা বটগাছের নিচে। অনেক পুরাতন সেই বটগাছ। মাথায় একটা কাপড়ের ছোঁয়া লাগাতেই মুখ তুলে সে উপরে তাকালো। সে যা দেখল বিশ্বাস করতে পারল না। সে দেখল তার স্ত্রী নীরু বটগাছের একটা ডালে শুয়ে আছে। অদ্ভুতভাবে ডাল থেকে সে পড়েও যাচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে সে যেন বিছানায় শুয়ে আছে। কি 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 হয়েছে নীরু তোমার?
আমার কি হবে? আমার ঘুম ভাঙালেন কেন? তুমি জানো তুমি কোথায় ঘুমাইতেছিলা? নীরু মৃদু হাসলো আর বলল, কোথায় আবার? বিছানায়? না, বিছানায় না। তুমি ওই সৌর রাস্তার মোড়ে বটগাছের ডালে ঘুমাইতেছিলা। আমি তোমারে সেইখান থেকে নিয়ে আসছি। এখন তোমার ঘুম ভাঙলো। তে আমার সাথে মজা করছো? অর্জুন অধৈর্য হয়ে বলল, আমি মজা করতেছি না, আমি কোনোদিন মিথ্যা কই নাই, এখনো কইতেছি না। তুমি বটগাছে ঘুমাইতেছিলা কেন কও তো? নীরুর কপালে ভাঁজ পড়ে যায়। ঘুমের ঘোরে হাঁটার অভ্যাস তার কখনোই ছিল না। তাহলে কি হয়েছে তার সাথে? এরপর প্রায় প্রতি রাতেই এমন হতে থাকে। মাঝরাতে অর্জুনের ঘুম ভেঙে যায়। পাশে স্ত্রীকে না দেখতে পেয়ে সে বটগাছের কাছে যেয়ে নীরুকে নিয়ে আসে। আর কখনো ঘুম না ভাঙলে সারা রাত নীরু গাছের উপরেই ঘুমায়। এভাবে কেটে যায় কতগুলো দিন। অর্জুনের মুখে চিন্তার ভাঁজ। এভাবে আর তো চলতে দেওয়া যায় না। প্রতি রাতে কেমন স্ত্রী সেখানে চলে যায়। কি হইতাছে এইসব? আরে এত উঁচু ডালে তুমি উঠোই বা কি কইরা? নীরু কোনো উত্তরই খুঁজে পায় না। সে চুপচাপ বসে থাকে। আজকেই একটা ওঝা নিয়ে আসবো, যদি কোনো সমাধান হয় কিনা। বিকেলবেলা লালথান পরিহিত ওঝা আসে অর্জুনের বাসায়। অর্জুন সব ঘটনা বিস্তারিত খুলে বলে। তিনি সমস্ত ঘটনা মন দিয়ে শুনলেন। এরপর কিছুক্ষণ চোখ বন্ধ করে কিছু ভাবলেন। তোমাদের বিয়ে হয়েছে কতদিন? বেশি দিন হয় না, এই 1 মাস হইব। তোমার স্ত্রীকে অন্য একটা ছেলে ভীষণ পছন্দ করে। সে তোমার স্ত্রীকে নিজের করে পেতে চেয়েছিল, কিন্তু সেটা হয়নি। তার আগেই তুমি তোমার স্ত্রীকে বিয়ে করে নিয়েছো। সেই ছেলে রাগের বশে তোমার স্ত্রীর উপর কালো জাদু করেছে, তাই প্রতি রাতে এসে গাছের ওপর ঘুমায়। সে চায় তুমি যেন তোমার স্ত্রীকে স্পর্শ করতে না পারো। যেদিন রাতে তুমি তাকে স্পর্শ করবে না, সেদিন রাতে সে তার নিজের বিছানায় থাকবে। এতটুকু বলে ওঝা থামলেন। এই রাতিকা কি বাঁচার কি কোনো উপায় নাই? প্রতি রাইতে সে গাছের ডালে ঘুমায়, এইটা যে আমার আর মেনে নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, তুমি তোমার স্ত্রীকে আর কোনোদিন স্পর্শ করতে পারবে না, তাহলেই সব স্বাভাবিক থাকবে। কথাটা শুনে চমকে ওঠে অর্জুন। সে তার নিজের স্ত্রীকে স্পর্শ করতে পারবে না, এটা কিভাবে হয়? এত বড় শাস্তি সে কেন পাবে? ওঝা যেন তার মনের কথা বুঝতে পারলেন। তিনি মুচকি হাসলেন আর বললেন, এটা তোমারও পাপের শাস্তি। তুমি এত সুন্দরী মেয়ে দেখে নিজে সামলাতে পারোনি, তাকে পাওয়ার জন্য তুমি এক জাদুবিদ্যার আশ্রয় নিয়েছো। তুমি কি ভেবেছো এই জাদুর ক্ষমতা চিরদিন একই থাকবে? থাকবে না। তুমি যেমন তাকে পাওয়ার জন্য জাদুর আশ্রয় নিয়েছো, সেই ছেলেটিও তাকে না পেয়ে এই কালো জাদুর আশ্রয় নিয়েছে। না, এইটা হইতে পারে না। নীরু আমার, আমি অবশ্যই নীরুর শুইতে পারবো। নীরু আর কারণ না। কি হয়েছে? কি হয়েছে? কি? তোমার স্বামী তার পাপের শাস্তি পাচ্ছে। নীরু অবাক এবং বিস্ময়ে তাকিয়ে রইল অর্জুনের দিকে। অদ্ভুতভাবে অর্জুন খেয়াল করল দিন দিন তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা কেমন যেন কমতে শুরু করেছে। সে আর আগের মতো নিজের স্বামীর জন্য খাবার নিয়ে বসে থাকে না, তাকে বাতাস করে না, তার থেকে দূরে থাকে। অর্জুন ওঝার মতো নীরুকে আর স্পর্শ করে না। সে রাতভর জেগে কাটায়, তাকিয়ে থাকে নীরুর দিকে।
চোখের নিচে কালি পড়ে গেছে তার। চাষাবাদেও তার আর মন নেই, ফসল নষ্ট হচ্ছে। একদিন ঘরে ফিরে অর্জুন আর নীরুকে খুঁজে পেল না। সে ঢুকুরে কেঁদে উঠল। সে বুঝল তার জাদুর ক্ষমতা একেবারে নিঃশেষ হয়ে গেছে। এখন আর নীরু তাকে চিনবেও না। অনেকদিন বাদে নীরুর সাথে অর্জুনের একদিন রাস্তায় দেখা হয়। নীরুর সাথে অন্য একটি ছেলেকে। নীরু তাকে দেখেও চিনতে পারল না। তারা দুইজনই চলে যায়। অর্জুন অবাক হয়ে নয়নে সেদিকেই তাকিয়ে থাকে। অর্জুনের এই পাপের জন্যই তার এত বড় মাসুল দিতে হলো। সে চিরকালের জন্য তার স্ত্রীকে হারিয়ে ফেলল।